হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা এখানে ক্রামার্স রুল অর্থাৎ ক্রামারের নিয়ম নিয়ে ডিসকাস করব। এটা ডিটারমিনেন্টের একটা অ্যাপ্লিকেশান। আচ্ছা, ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশান কেন বলছি সেটা আগে চলো জেনে নিই, তারপরে দেখব ক্রামার্স রুল কীভাবে অ্যাপ্লাই করতে হয়। দেখো, এখানে সরল সহ সমীকরণ অর্থাৎ সিস্টেম অফ লিনিয়ার স্যামুলটেনিয়াস ইকুয়েশন নিয়ে নেওয়া হয়েছে। দেখো, এখানে তিনটে ইকুয়েশন নেওয়া হয়েছে। প্রথম ইকুয়েশনটা দেখো, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু k1। দ্বিতীয় ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস টু k2। এবং তৃতীয় ইকুয়েশন a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়ালস টু k3। এবার দেখো, এখানে ইকুয়েশনের সংখ্যা হলো তিনটে এবং এখানে অজ্ঞাত চলরাশি, যেটাকে বলবো আমরা ইংলিশে আননোন ভেরিয়েবলস। চলরাশি মানে ভেরিয়েবল সবাই জানো, তো এখানে কি আননোন ভেরিয়েবলস অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান কিন্তু আমরা জানি না, সেই জন্য এটাকে বলছি অজ্ঞাত চলরাশি। সেই অজ্ঞাত চলরাশির সংখ্যাও কটা আছে দেখো, তিনটে। এক্স ওয়াই জেড তিনটে আছে এবং দেখো এখানে সমীকরণ সংখ্যাও তিনটে আছে। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার স্যামুলটেনিয়াস ইকুয়েশনে আমরা যখন ক্রামার্স রুল অ্যাপ্লাই করব, তখন প্রধান যে শর্ত অর্থাৎ মেন যে শর্ত, সেই শর্তটা হলো ইকুয়েশনের সংখ্যা অর্থাৎ সমীকরণের সংখ্যা এবং নাম্বার অফ আননোন ভেরিয়েবলস অর্থাৎ অজ্ঞাত চলরাশির সংখ্যা সমান হতে হবে। তাই দেখো, আমি এখানে শর্তটা লিখে দিয়েছি। এটা হলো মেন শর্ত। কি শর্ত? যে এই সিস্টেম অফ লিনিয়ার স্যামুলটেনিয়াস ইকুয়েশন অর্থাৎ সরল সহ সমীকরণে সমীকরণের সংখ্যা এবং অজ্ঞাত চলরাশির সংখ্যা যদি সমান হয়ে যায়, তবেই কিন্তু আমরা ক্রামার্স রুলটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এবার আরও কয়েকটা কন্ডিশনস আছে, সেটা সলিউশন বার করার ক্ষেত্রে। এবার আশা করি তোমরা সিস্টেম অফ লিনিয়ার স্যামুলটেনিয়াস ইকুয়েশনস বুঝতে পেরেছো যে কেমন হয়। এবার একইভাবে দেখো, এখানে তিনটে ভেরিয়েবল এবং তিনটে ইকুয়েশন নিয়ে করা আছে। এখানে দেখো, আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি যেখানে চারটে ভেরিয়েবল আছে। কি কি আছে দেখো, এক্স ওয়াই জেড আর পি। এক্স ওয়াই জেড পি, চারটে ভেরিয়েবল আছে, আননোন ভেরিয়েবল, এবং চারটে ইকুয়েশন আছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এই ধরনের লিনিয়ার স্যামুলটেনিয়াস ইকুয়েশনসের সলিউশনের ক্ষেত্রে আমরা যখন ডিটারমিনেন্টের সাহায্যে সলভ করব, তখন ক্রামার্স রুলটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এইবার এইরকম চারটে ভেরিয়েবল চারটে ইকুয়েশনের ক্ষেত্রে ক্রামার্সটা আমরা সাধারণত ইউজ করি না, কারণ ওতে ক্যালকুলেশনটা অনেকটা লেন্দি হয়। সেই ক্ষেত্রে আমরা গসিয়ান এলিমিনেশন মেথড ইউজ করি, তবে তোমাদের সেটা নেই। আমরা আজকে শুধু ক্রামার্স রুলটাই শিখব। তো আশা করি তোমরা এই সমীকরণ অর্থাৎ লিনিয়ার স্যামুলটেনিয়াস ইকুয়েশন কী জিনিস বুঝতে পেরেছো। এইটুকু তোমরা নোট ডাউন করে নাও। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে ক্রামার্স রুলটা অ্যাপ্লাই করা যায়। আচ্ছা দেখো, সবার আগে আমাদের কি দেয়া থাকবে প্রশ্নে? আমাদের প্রশ্নে দেয়া থাকবে এইরকম একটা সরল সহ সমীকরণ, যেখানে আমাদের এর সমাধান বার করতে হবে অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে। ঠিক আছে, তো সবার আগে আমাদের প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এর প্রতিটা সমীকরণ থেকে এদের যে সহগ অর্থাৎ কোফিশিয়েন্ট, সেগুলোকে বার করা এবং একটা ডিটারমিনেন্টের মধ্যে অর্থাৎ নির্ণায়কের মধ্যে লিখে নেওয়া। দেখো, ডিটারমিনেন্টের মধ্যে কি বললাম? এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট অর্থাৎ সহগগুলোকে লিখবো। প্রথম সমীকরণে এক্স এর সহগ a1, ওয়াই এর সহগ b1, জেড এর সহগ c1 লিখে নিলাম, a1 b1 c1। একইভাবে দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ a2, ওয়াই এর সহগ b2, জেড এর সহগ c2, a2 b2 c2। একইভাবে তৃতীয় সমীকরণে এক্স এর সহগ a3, ওয়াই এর সহগ b3 এবং জেড এর সহগ c3। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এই প্রথম স্টেপে এই যে ডিটারমিনেন্ট আমরা লিখলাম কোফিশিয়েন্টে অর্থাৎ সহগের যে নির্ণায়কটা, এই নির্ণায়কের আমাদের কি করতে হবে? মান বার করতে হবে। মান বার করলে এর একটা ভ্যালু বেরোবে। ঠিক আছে, সেই ভ্যালুটা আমাদের হতে হবে কি? নন জিরো, অর্থাৎ এর মান কখনো জিরো হবে না। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন হতে পারে, না ডিটারমিনেন্টের ভ্যালু তো জিরো আসে। হ্যাঁ আসে, তবে সেই ক্ষেত্রে আমাদের আরও দুটো কেস অ্যারাইজ করে সলিউশনের। দেখো, সেই কেসগুলো এক এক করে আমরা স্টাডি করে নিই। কেস নাম্বার 1, কেস 1, এখানে কি হবে? প্রথমে ডেল্টার ভ্যালু জিরো, নন জিরো, অর্থাৎ ডেল্টা যে নির্ণায়ক ডিটারমিনেন্টের মান নন জিরো আসে। সেই ক্ষেত্রে আমাদের সমাধান কেমন হবে? একক সমাধান অর্থাৎ ইউনিক সলিউশন। ঠিক আছে, এই যে সিস্টেম অফ লিনিয়ার সাইমুলটেনিয়াস ইকুয়েশনসের একক সমাধান অর্থাৎ ইউনিক সলিউশন থাকবে। এইবার নেক্সট হচ্ছে কেস 2। এই কেস 2তে কী হবে? ডেল্টা, এই ডেল্টার ভ্যালু জিরো হবে, অর্থাৎ নির্ণায়কের মান যখন জিরো আসবে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দুটো কেস অ্যারাইজ করে। একটাতে হচ্ছে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। আরেকটা কেস কি হবে? অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান।
এই টোটাল আমাদের দুটো কেস অ্যারাইজ হবে যখন ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়কের ভ্যালু 0 আসবে। এবার চলো দেখে নিই ক্রমাস রুল কীভাবে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে গেলে কাজে লাগছে। ঠিক আছে, তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। এইবার আমরা ক্রমাস রুলটা কীভাবে অ্যাপ্লাই করছি চলো সেটা জেনারেলি দেখে নিই স্টেপ বাই স্টেপ, তারপরে এক্সাম্পলের সাহায্যে আমরা সলভ করব। দেখো এখানে প্রথমে তাহলে আমাদের কি স্টেপ থাকবে, প্রথমে চেক করে নিতে হবে যে আমাদের নাম্বার অফ ভেরিয়েবল অর্থাৎ অজ্ঞাত চলরাশির সংখ্যা এবং ইকুয়েশন নাম্বার সেম কিনা, দেখে নিয়েছি হ্যাঁ সেম আছে। তারপরে কি করতে হবে, সেই যে সমস্ত অজ্ঞাত চলরাশি অর্থাৎ আননোন ভেরিয়েবল তাদের কোফিশিয়েন্ট অর্থাৎ সহগদের ডিটারমিনেন্ট বার করতে হবে। এবং আমরা সবার আগে কেস 1টা স্টাডি করছি, ঠিক আছে, যেখানে একক সমাধান অর্থাৎ ইউনিক সলিউশন থাকবে। সেক্ষেত্রে কী হবে, ডেল্টার ভ্যালু নন জিরো অর্থাৎ ডিটারমিনেন্টের ভ্যালু কী আসবে, নন জিরো। এবার যারা এখন ডিটারমিনেন্ট বার করতে জানো না, আমি ভিডিওতে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিও। তাহলে নেক্সট স্টেপ কী হবে, প্রথমে ডেল্টা বার করলাম, এরপরে আমাদেরকে বার করতে হবে আরও 3টে ডিটারমিনেন্ট ভ্যালু। প্রথমটার নাম দিলাম ডেল্টা 1, দ্বিতীয়টার নাম দিলাম ডেল্টা 2 এবং তৃতীয়টার নাম দিলাম ডেল্টা 3। আচ্ছা, এই ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 কি এক এক করে চলো দেখে নিই। ডেল্টাটাকে আমরা লিখেছিলাম কি, সমস্ত XYZ যে আমাদের আননোন ভেরিয়েবল তাদের কোফিশিয়েন্টগুলো, তাই তো। এইবার ডেল্টা 1 যখন লিখব তখন এই যে, আচ্ছা তোমরা আশা করি সবাই কলাম রো অর্থাৎ সারি আর স্তম্ভ সম্পর্কে তোমাদের নলেজ আছে। এই ডিটারমিনেন্টে এইটা হলো প্রথম স্তম্ভ যেটাকে আমি কলাম C1 দিয়ে নাম দিলাম, এটা দ্বিতীয় স্তম্ভ যেটাকে C2 নাম দিলাম এবং এটা C3 তৃতীয় স্তম্ভ অর্থাৎ তৃতীয় কলাম। এই C3 আর এই C3 মানে C3টাকে তোমরা কিন্তু কেউ গুলিয়ে ফেলো না, এটাকে এই C3 বলতে আমরা এখানে স্তম্ভ অর্থাৎ কলামকে ডিনোট করছি, ঠিক আছে। আচ্ছা, 3টে কলাম। এবার ডেল্টা 1 যখন বার করব তখন এই যে প্রথম কলাম, এই প্রথম কলামের এলিমেন্টগুলোর জায়গায় এই যে আমাদের ইকুয়েশন সিস্টেম অফ সাইমultaneous ইকুয়েশনস দেওয়া আছে তার ডান দিকে যে ধ্রুবক রাশিগুলো অর্থাৎ K1, K2, K3 এরা কিন্তু সবাই ধ্রুবক রাশি অর্থাৎ কনস্ট্যান্ট, এদেরকে লিখে দেবো। তাহলে কি বললাম, প্রথম কলাম অর্থাৎ A1, A2, A3 জায়গায় চলে আসবে কে, K1, K2, K3, K1, K2, K3 অর্থাৎ x যে ভেরিয়েবল সেই x ভেরিয়েবলের প্রতিটা ইকুয়েশনে x এর ভেরিয়েবলের যে কোফিশিয়েন্ট অর্থাৎ সহগগুলো তাদের জায়গায় অর্থাৎ প্রথম কলাম, সেই প্রথম কলামের জায়গায় এই ধ্রুবক রাশিগুলো বসে যাবে কলামে, এবং বাকি যে দুটো কলাম থাকবে সেটা অ্যাজ ইট ইজ অর্থাৎ B1, B2, B3, C1, C2, C3, ঠিক আছে। এটা ডেল্টা 1 বার করার নিয়ম। দেখো প্রথম ডেল্টা 1 বার করছি অর্থাৎ প্রথম কলামের জায়গায় এই পুরো ধ্রুবক রাশিগুলো বসাচ্ছি। তাহলে ডেল্টা 2 কীভাবে বার করতে হবে আশা করি তোমরা একটা আন্দাজ পাচ্ছ। কী হবে, দ্বিতীয় যে কলামটা আছে সেই কলামের জায়গায় এই K1, K2, K3কে আমরা বসাবো। তাহলে প্রথম কলাম যেরকম ছিল লিখে দিই A1, A2, A3, শুধুমাত্র ডেল্টা 2 যখন বার করছি তখন দ্বিতীয় কলামের জায়গায় এই ধ্রুবক রাশিগুলোকে আমরা রিপ্লেস করব অর্থাৎ K1, K2, K3। একইভাবে বাকি যেটা ছিল সেটা সেটার মধ্যে থাকবে অর্থাৎ C1, C2, C3। একইভাবে যখন ডেল্টা 3 বার করব সেই ডেল্টা 3 বার করার সময় কি করতে হবে, প্রথম কলাম দ্বিতীয় কলাম অ্যাজ ইট ইজ থাকবে অর্থাৎ A1, A2, A3, B1, B2, B3 এবং তৃতীয় যে কলাম অর্থাৎ C1, C2, C3 তার জায়গায় বসে যাবে K1, K2, K3, K2, K3। এটা কিন্তু আমরা ক্রমাস রুলের এক এক করে স্টেপ দেখছি। তাহলে প্রথমে ডেল্টা বার করলাম, তারপরে ডেল্টা যদি নন জিরো আসবে সেই ক্ষেত্রে ডেল্টা 1 বার করব কি করে, প্রথম কলামের জায়গায় এই যে সিস্টেম অফ লিনিয়ার সাইমultaneous ইকুয়েশন দেওয়া আছে তার ডান দিকে ধ্রুবক রাশিগুলো লিখে দেবো। তারপরে কি ডেল্টা 2 বার করার সময় দ্বিতীয় কলামের জায়গায় ওগুলোকে লিখবো এবং ডেল্টা 3 বার করার সময় তৃতীয় কলামের জায়গায় এই ধ্রুবক রাশিগুলোকে লিখে দেবো। এবার এই প্রতিটা ডিটারমিনেন্টের মান অর্থাৎ নির্ণায়কের মানগুলো আমরা বার করে নেব। এরপরে লাস্ট স্টেপ আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে এই সাইমultaneous লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এই XYZ এদেরই মান বার করা, তাই তো, সলিউশন বার করা এই সেটে। তো সলিউশন বলতে কি, XYZ এর মান বার করতে হবে। এবার সেই XYZ কী করে বার করব সেটা দেখে নাও। আচ্ছা, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এইখানটাতে আমি লিখে দিচ্ছি যে XYZ অ্যাকচুয়ালি ফাইন্ড করার প্রসেসটা কি। দেন লাস্ট স্টেজ কী হবে, এই x এর ফর্মুলা হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, অর্থাৎ ডেল্টা 1কে ডেল্টা দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা পাবো সেটাই হলো x এর মান। একইভাবে y বার করার প্রসেস হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা এবং z বার করার প্রসেস হলো ডেল্টা 3 বাই ডেল্টা। ওকে, ডেল্টা 3 বাই ডেল্টা। এইভাবে কিন্তু আমরা এই যে গিভেন সরল সহ সমীকরণের মান
বার করব, অর্থাৎ সমাধান বার করব। ঠিক আছে, এই হলো পুরো প্রসেসটা। এইবার চলো একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখে নিই। তার আগে একবার ফর্মুলাটা লাস্ট টাইম বলে দিই, তাহলে কী করব, সবার আগে এক্স ওয়াই জেড যাদের তাদের সহগগুলো নিয়ে তার ডিটারমিনেন্ট ভ্যালু বার করব। সেটা যদি নন জিরো হয় সেই ক্ষেত্রে ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রিকে আমাকে বার করতে হবে। ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি বার করার প্রসেস কি, ডেল্টা ওয়ান বার করার সময় প্রথম কলামের জায়গায় এই যে গিভেন তোমার সহ সমীকরণ তার ডান দিকের যে কোফিশিয়েন্টগুলো, কোফিশিয়েন্ট না, ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্টগুলোকে প্রথম কলামে বসাবো। ডেল্টা টু বার করার সময় দ্বিতীয় কলামে বসাবো এবং ডেল্টা থ্রি বার করার সময় তৃতীয় কলামে বসাবো। বসিয়ে এদের তিনজনের ডিটারমিনেন্ট ভ্যালু বার করে নেব। বার করার পরে এক্স ওয়াই জেড বার করার প্রসেস কি, এক্স হচ্ছে ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ডেল্টা টু বাই ডেল্টা এবং ডেল্টা থ্রি বাই ডেল্টা। এবং ডেল্টা কেন নন জিরো হতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ যদি এখানে জিরো হতো তাহলে জিরো দিয়ে কাউকে কিন্তু ডিভাইড করা ইম্পসিবল। ঠিক আছে, তখন সেই রেজাল্টটা কিন্তু তোমাদের আনডিফাইন্ড হয়ে যেত। সেজন্য অবশ্যই ডেল্টা এখানে নন জিরো হতে হবে। তো এতটুকু তোমরা প্রসেসটা একবার নোট ডাউন করে নাও। এবার যখন আমরা এক্সাম্পল করবো না, এটা অনেকটা ইজি। দেখে এতটা আমাদের যখন জেনারেলি ধরা হয়েছে বলে দেখে একটু তোমাদের অসুবিধা হলেও হতে পারে, দেখে মনে হচ্ছে কী এত ABCD নিয়ে কাজ করছি, A1 B1 C1। তো যখন এক্সাম্পল দেখবো এটা অনেকটা ইজি লাগবে। ঠিক আছে, এবং এটা যদি তোমাদের প্র্যাকটিস থাকে তাহলে 2-3 মিনিট ম্যাক্সিমাম কি 4 মিনিটের মধ্যে পুরো সলভটা কিন্তু আমরা করে দিতে পারবো। ঠিক আছে, দেখো আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার সাইমultaneous ইকুয়েশন নিয়েছি। ঠিক আছে, এ দেখো এবার এখানে আমাদের সবার আগে চেক করতে হবে কি নাম্বার অফ ভেরিয়েবলস এবং নাম্বার অফ ইকুয়েশন সেম কিনা। ঠিক আছে, তো দেখো প্রথম ইকুয়েশন কী দেওয়া আছে 2x - z, অর্থাৎ এখানে ভেরিয়েবল কটা আছে, এক্স আর জেড দুটো। দ্বিতীয় ইকুয়েশনে এক্স ওয়াই জেড তিনটেই আছে এবং তৃতীয় ইকুয়েশনে এক্স ওয়াই জেড, অর্থাৎ তিনটে ভেরিয়েবল আমাদের এখানে কিন্তু আছে। এবং একইভাবে ইকুয়েশন নাম্বার কটা দেখো, একটা, দুটো, তিনটে। এবার যাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা প্রথম ইকুয়েশনে তো দুটো ভেরিয়েবল আছে, না দেখো তিনটেই আছে। এটাকে আমরা তো এভাবেও লিখতে পারি 2x প্লাস 0 × y মাইনাস জেড ইকুয়ালস টু 1। দেখো এবার 0-র সাথে 1 ওয়াইকে গুণ করলে 0ই হয়ে যায়। তো আশা করি তিনটে ভেরিয়েবল তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ইকুয়েশনে, এবং নাম্বার অফ ইকুয়েশনও সমান। তাহলে এখানে আমরা ক্রামার্স রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এবার নেক্সট স্টেপ কী হবে, আমাদের সেই কোফিশিয়েন্ট অর্থাৎ সহগের ডিটারমিনেন্ট ভ্যালু বার করা। তো চলো সেটাই বার করি। তাহলে ডেল্টা, তাই তো, ডেল্টা কী হবে সেটা বার করবো আমরা। ডেল্টাটা কী আছে, প্রথম ইকুয়েশনে 2 0 -1 2 0 -1। দ্বিতীয় ইকুয়েশনে কী আছে 2 4 -1 2 4 -1। তৃতীয় ইকুয়েশনে 1 -1 -3 1 -1 না সরি -8 আর -3। ঠিক আছে, এইবার চলো, আচ্ছা আমি এখানে কিন্তু রো কলামের অপারেশন করলে ডিটারমিনেন্টের সলিউশন অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তবে আমি একদম সেই জেনারেল প্রসেস, মানে একদম বেসিক যে প্রসেসটা, সেই প্রসেসে ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করব। ঠিক আছে, কারণ আমরা এখানে ক্রামার্স রুলটা শিখছি। তোমরা যারা রো কলামের অপারেশন এখনও জানো না তাদের জন্য সমস্যা হতে পারে বলে আমি একদম বেসিক প্রসেসেই এগোচ্ছি। তাহলে সলভ করার প্রসেস কি, আমি প্রথম রো এর সাপেক্ষে বার করব, অর্থাৎ 2 × 4 × -3 -12 বিয়োগ -8 × -1 কত হয়, 8 হয়, 8 হলো, বিয়োগ 0 0-র সাথে যাই গুণ করি 0 শূন্যই থাকবে। এইবার প্লাস অফ এখানে কত -1 আছে, -1 × কত 2 × -8 অর্থাৎ -16 -1 × 4 দ্যাট ইজ 4। এবার এটার ক্যালকুলেশন করো, -12 আর -8 কত হয়, -20 -20 সাথে 2 গুণ করলে -40। এখানে -0 বাদ হয়ে গেল, এখানে 16 আর 4 20 কত আসলো, -20 -20 আর মাইনাসে মাইনাসে +20। তাহলে কী হবে, 20 থেকে -40 যদি বাদ দেওয়া হয় ভ্যালু আসলো -20। দেখো ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু নন জিরো, অর্থাৎ জিরো কিন্তু আসেনি। এখান থেকেই কিন্তু আমরা বলে দিতে পারবো এই যে সিস্টেম অফ লিনিয়ার সাইমultaneous ইকুয়েশনটার ইউনিক সলিউশন, অর্থাৎ একক সমাধান থাকবে। এবার চলো সেই সমাধানটা আমরা ক্রামার্স রুলের সাহায্যে বার করে নিই। এরপরে নেক্সট স্টেপ আমাদের কি ডেল্টা 1কে বার করতে হবে, তাই তো। তো এটুকু আমি পার্ট করে দিলাম। এইবার দেখো ডেল্টা 1 বার করছি আমরা, ডেল্টা 1। দেখো ডেল্টা 1-এ কী করতে হবে, প্রথম যে কলাম ছিল সেই কলামের জায়গায় আমাদের যে সমীকরণের দেওয়া আছে সিস্টেম সহ সমীকরণ, তার ডান দিকে যে ধ্রুবক রাশিগুলো সেগুলো লিখবো। তাহলে ধ্রুবক রাশি কী কী আছে দেখো, 1 1 -2 লিখে ফেললাম, 1 1 -2। এবং বাকি কলামগুলো অ্যাজ ইট ইজ, অর্থাৎ 0 4 -8 -1 -1 -3। ঠিক আছে, এইবার চলো এটার সলভ করে নিই। ঠিক আছে,
তো চলো সলভ করা যাক এই ডিটারমিনেন্টের। প্রথম রো এর সাপেক্ষে করবো, অর্থাৎ 1 ইন্টু 4 গুণ -3 অর্থাৎ -12 মাইনাস -8 ইন্টু -1 কত হবে 8 হয়ে যাবে। এবার বিয়োগ 0, 0-র সাথে যাই গুণ করি 0 হবে, প্লাস অফ -1 ইন্টু কত হবে 1 ইন্টু -8 দ্যাট ইজ -8, আর এদিকে কত 4 গুণ -2 অর্থাৎ -8, আর এখানে মাইনাস থাকে অর্থাৎ মাইনাসে +8 হয়ে গেল। ঠিক আছে, তাহলে নেক্সট লাইন কী হবে 12 আর 8 20 -20, আর এখানে দেখো +8 -8 0 হয়ে যাচ্ছে, তো পুরো পোর্শনটা 0 হয়ে গেল, ভ্যালু আসলো -20 অর্থাৎ ডেল্টা 1 এর ভ্যালু বেরোলো -20। এবার আমরা বার করব কি একই হবে ডেল্টা 2। ডেল্টা 2 বার করার প্রসেস কি, প্রথম কলাম অ্যাজ ইট ইজ থাকবে। প্রথম কলামে কি ছিল 2 2 -1 লিখে দাও, 2 2 -1 সরি 2 2 1 -1 না, মাই মিস্টেক। সেকেন্ড কলামে কি হবে, এই যে দ্বিতীয় কলামের জায়গায় চলে আসবে কি এই ধ্রুবক রাশিগুলো ডান দিকের, অর্থাৎ 1 1 -2 লিখে দাও, 1 1 -2, এবং তৃতীয় কলাম যা ছিল তাই লিখবো, অর্থাৎ -1 -1 -3 -1 -1 -3। এবার চলো এটার আবার ডিটারমিনেন্ট ভ্যালু বার করি। প্রথম রো এর সাপেক্ষে বার করছি, 2 ইন্টু কত হবে 1 গুণ -3 দ্যাট ইজ -3, মাইনাস দিলাম -2 গুণ -1 অর্থাৎ 2 হবে, আর এখানে -2 থাকলো একটা মাইনাস সাইন থাকে। দেন মাইনাস অফ 1 ইন্টু কত হবে 2 গুণ -3 -6, বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে 1 ইন্টু -1 দ্যাট ইজ -1, -1 মাইনাসে প্লাস হয়ে গেল +1। তারপরে লাস্ট স্টেপ কী হবে প্লাস অফ -1 ইন্টু কত গুণ হবে 2 গুণ -2 অর্থাৎ -4, বিয়োগ 1 গুণ 1 করলে 1। এবার চলো এটা সলভ করা যাক। তাহলে কত হবে -2 এই -3 আর -2 কত হবে -5, -5 এর সাথে 2 গুণ করলে -10, আর এখানে -6 থেকে 1 -6 প্লাস 1 আছে, তাহলে কত হলো -5, -5 এর সাথে -1 গুণ করলে +5। একইভাবে এটা -4 -1 কত হলো -5, মাইনাসে +5, তাহলে আলটিমেট দেখো এখানে -10 আর এদিকে 5 5 যোগ করলে +10, তাহলে এই ডেল্টা 2 এর ভ্যালু আসলো 0। ওকে, এবার আমরা একইভাবে ডেল্টা 3কে বার করব। এবার ডেল্টা 3 বার করার প্রসেস কি, প্রথম আর দ্বিতীয় কলাম অ্যাজ ইট ইজ থাকবে, অর্থাৎ কি আছে 2 2 1 0 4 -8 লেখো, 2 2 1 0 4 -8, এবং তৃতীয় কলামের জায়গায় বসবে এই ডান দিকের ধ্রুবক রাশি, অর্থাৎ 1 1 -2 1 1 -2। তো চলো এটা সলভ করে নেওয়া যাক। এটা কি হবে প্রথম রাশি এই প্রথম রো এর সাপেক্ষে করছি, তাহলে 2 ইন্টু 4 গুণ -2 -8 আসলো, বিয়োগ -8 গুণ 1 +8 হবে, কারণ -8ই হবে, -8 গুণ 1 করলে কত হয় -8 আর মাইনাসে +8। ওকে, প্লাস 0 ইন্টু 0-র সাথে যাই গুণ করো, এখানে মাইনাস হয় অ্যাকচুয়ালি সাইনটা, 0-র সাথে যাই গুণ করো 0 হয়। দেন আবার কী হবে প্লাস সাইনে কী হবে 1 ইন্টু 2 গুণ -8 কত হয় -16, আর মাইনাস দিয়ে 4 গুণ 1 অর্থাৎ 4। নেক্সট লাইন +8 -8 0 হয়ে যায়, তাহলে এই পুরো পোর্শনটা 0 হয়ে গেল, এখানে শুধু পড়ে এসে থাকবে এই পার্টটা, -16 আর -4 কত হয় -20। তাহলে দেখো আমাদের ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। এবার আমাদের লাস্ট স্টেপ অর্থাৎ XYZ এর মান বার করলে এই সিস্টেমের সলিউশন বেরিয়ে যাবে। আচ্ছা, আমি এখানে প্রতিটা মান অর্থাৎ ডেল্টার ভ্যালু -20, ডেল্টা 1 এর ভ্যালু -20, ডেল্টা 2 0 আর ডেল্টা 3 -20 যা যা বেরিয়েছে সব লিখে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে XYZ এর মান বার করতে হবে, অর্থাৎ প্রথম x এর ভ্যালু বার করার প্রসেস কী ছিল ডেল্টা 1 বাই ডেল্টা 1 এর ভ্যালু কত এসছে -20, আর ডেল্টার ভ্যালু কত ছিল -20, তাই তো ক্যান্সেল হয়ে কত ভ্যালু আসবে 1, তাহলে x এর ভ্যালু কত আসলো 1। একইভাবে y বার করার প্রসেস কি ডেল্টা 2 বাই ডেল্টা, এবার ডেল্টা 2 এর ভ্যালু কত এসছে 0, এবং ডেল্টার ভ্যালু ছিল -20, তা এর আলটিমেট ভ্যালু কত আসবে 0, তাই তো। একইভাবে তাহলে এর y এর ভ্যালু কি আসলো, y এর ভ্যালু আসলো 0। একইভাবে যখন z বার করছি সেই z বার করার প্রসেস কি ডেল্টা 3 বাই ডেল্টা, তাই তো। এবার ডেল্টা 3 কত এসছে -20, লেখো -20, আর ডেল্টার ভ্যালু কত এসছে ডেল্টার ভ্যালু এসছে -20, ক্যান্সেল হয়ে এটার ভ্যালু আসলো 1। তাহলে আমরা কিন্তু XYZ এর মান পেয়ে গেলাম, তাই তো। অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে এই সিস্টেম অফ লিনিয়ার সাইমুলটেনিয়াস ইকুয়েশনের সলিউশন অর্থাৎ সমাধান। ঠিক আছে, তাহলে একটা জিনিস বুঝতে পারছি, এইখানে তোমরা প্রশ্ন আসতে পারে y এর জন্য ডেল্টা 2, x এর জন্য ডেল্টা 1 কেন। কারণ দেখো x ছিল কি প্রথম যে
তোমার ইকুয়েশনের ক্ষেত্রে প্রথমে ছিল এক্স, তাই তো? তাই প্রথম ওই এক্সের যারা সহগ তারাই কি প্রথম কলামটা আসছিল, তাই প্রথম কলাম রিপ্লেস করে কি আমি ডেল্টা ওয়ানটাকে বার করেছি, সেই জন্যে এক্সের ভ্যালু বার করার সময় ডেল্টা ওয়ান বাই ডেল্টা। একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে কি ওয়াই দিচ্ছিল আমাদেরকে দ্বিতীয় কলাম, তাই তো? অর্থাৎ সেই ওয়াইয়ের সহগের সাহায্যে আমরা দ্বিতীয় কলাম লিখছিলাম এবং ডেল্টা টুকে যখন আমরা বার করেছি তখন দ্বিতীয় কলামকেই আমরা রিপ্লেস করেছি ওই ধ্রুবক রাশি দিয়ে, তাই তো? একইভাবে ডেল্টা থ্রি যখন বার করছি সেই ক্ষেত্রে কি আমরা জেডের সাপেক্ষে, কারণ জেডের জেডের যে কোফিশিয়েন্ট তাদেরকে ইউজ করে বার করেছি, সেই জন্যে এটা ডেল্টা থ্রি বার করার সময় জেডেরই অ্যাকচুয়ালি মান বার হচ্ছে। আচ্ছা, কেস টুতে কী বলেছিলাম? কেস টুতে আমরা বলেছিলাম যে ডেল্টার ভ্যালু অর্থাৎ ডিটারমিনেন্টের যে মান সেটা যদি কখনো জিরো চলে আসে তখন আমরা কেস টুতে চলে যাব। আর কেস টুতে কী দেখব? সেই ক্ষেত্রে আমাদের সমাধান হয় থাকবে না আর নইলে অসংখ্য থাকবে। তাহলে আমরা সেই প্রথমে দেখে নেব কখন কোনো সমাধান থাকবে না। দেখো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি এবং কন্ডিশনগুলো বলে দিই সমাধান না থাকার। আমার তো ডেল্টার ভ্যালু জিরো চলে এসছে, তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে এক্স ওয়াই জেড আমরা বার করতে পারবো না, কারণ এক্স ওয়াই জেডকে বার করতে গেলে এক্সের ভ্যালু কি ফর্মুলা কী ছিল? ডেল্টা ওয়ান বাই ডেল্টা, তাই তো? এক্সের ভ্যালু ছিল ফর্মুলা ছিল ডেল্টা ওয়ান বাই ডেল্টা। এবার ডেল্টায় যদি জিরো চলে আসে তাহলে পুরো রেজাল্টটা কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সেই জন্যে আমরা কিন্তু এই ফর্মুলাগুলো এখানে বার করতে পারবো না, অর্থাৎ এই ক্রমাস রুলটা এখানে এইভাবে অ্যাপ্লাই হবে না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ডেল্টার ভ্যালু জিরো হয়ে গেল, সমস্যা নেই। এরপরে আমাদের দেখতে হবে এই ডেল্টা ওয়ান অথবা ডেল্টা টু অথবা ডেল্টা থ্রি, ঠিক আছে? এদের মধ্যে অন্তত একজনের যদি ভ্যালু নন জিরো চলে আসে, অর্থাৎ হয় ডেল্টা ওয়ান নন জিরো হবে, অথবা ডেল্টা টু নন জিরো হবে, অথবা ডেল্টা থ্রি নন জিরো হবে। যে কোনো একজনের ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়কের মান যদি নন জিরো চলে আসে, অর্থাৎ জিরো না হয়, এবং সেই ক্ষেত্রে ডেল্টার মান যদি জিরো আসে শুরুতে, তাহলে সেই ক্ষেত্রে ওই সিস্টেমের কোনো সলিউশন থাকবে না, অর্থাৎ কোনো সমাধান থাকবে না। তো চলো আমরা এই এক্সাম্পলের মধ্যে দিয়ে চেক করে নিই যে এটা কিভাবে হচ্ছে। তাহলে সবার আগে আমাদের কী বার করতে হবে? ডেল্টা। তো ডেল্টা বার করার প্রসেস কি? এক্স ওয়াই জেড সবার আগে চেক করে নিতে হবে। তিনটে ভেরিয়েবল আছে, তিনটে ইকুয়েশান আছে, ক্রমাস রুল অ্যাপ্লাই করতে পারবো। এইবার নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপে যে ধ্রুবকগুলো লিখতে হবে ডেল্টার মধ্যে, অর্থাৎ 3 2 3 ধ্রুবক তো না, তোমাদের সহগ। দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ কে কত? 5, ওয়াইয়ের সহগ 7, জেডের সহগ 5। তৃতীয় সমীকরণে 4 5 4। এবার এই ডেল্টার ভ্যালু চলো বার করা যাক। রো কলাম অপারেশন করলে তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমি একদম বেসিক প্রসেসেই করাচ্ছি। তাহলে 3 প্রথম রোয়ের সাপেক্ষে বার করবো। তাহলে 3 গুণ 4 গুণ 7 কত হবে? 28, বিয়োগ 5 গুণ 5 25, মাইনাস 2 ইন্টু কী হবে? 5 গুণ 4 20, বিয়োগ 4 গুণ 5 একেবারে 20, প্লাস 3 গুণ কত হবে? 5 গুণ 5 25, মাইনাস 4 গুণ 7 28। তাহলে এর ভ্যালুটা যদি আমরা চেক করে দেখি, দেখো 28 থেকে 25 বাদ দিলে 3 থাকে, 3 গুণ 3 9, আর এখানে 20 থেকে 20 বাদ দিলে 0 হয়ে যায়, টার্মটা পুরো 0 হয়ে গেল। প্লাস এখানে 25 থেকে 28 বাদ দিতে হবে, অর্থাৎ -3, -3 সাথে 3 গুণ করলে আসে -9। তাহলে দেখো ডেল্টার ভ্যালু কিন্তু 0 চলে আসলো, অর্থাৎ কেস 2 আমরা পেয়ে গেলাম। এবার আমাদের দেখতে হবে সমাধান নেই কিনা। এবার এই ক্ষেত্রে না একটা লাকের বিষয়, ধরো আমরা ডেল্টা 1 বার করবো বা ডেল্টা 2 অথবা ডেল্টা 3 বার করবো, যদি প্রথমেই ডেল্টা 1-এ নন জিরো চলে আসে তাহলে ভালো, নইলে আবার বাকিগুলো সবকটাই চেক করে আমাদেরকে দেখতে হবে। তো চলো সবার আগে ডেল্টা 1 বার করা যাক। ডেল্টা ওয়ান বার করার প্রসেসটা কি বলেছিলাম? প্রথম যে কলাম তার জায়গায় ডান দিকে যে ধ্রুবক রাশি তাদেরকে লিখে দেবো, অর্থাৎ প্রথম কলাম 3 5 4-এর জায়গায় লিখবো 2 3 4, এবং বাকি যে কলামগুলো অ্যাজ ইট ইজ বসে যাবে, অর্থাৎ 2 7 5 3 5 4, 2 7 5 3 5 4। এবার চলো এটা সলভ করা যাক। প্রথম রো সাপেক্ষে করছি, তাহলে 2 গুণ 4 7 28, বিয়োগ 5 5 25, মাইনাস 2 ইন্টু 3 গুণ 4 কত হয়? 12, মাইনাস 4 5 20, প্লাস 3 গুণ 3 5 15, মাইনাস 4 7 28। ওকে, এইবার নেক্সট লাইন ক্যালকুলেশন করো। 28 থেকে 25 বাদ দিলে কত হয়? 3 গুণ 2 করলে আসে 6, বিয়োগ
এখানে 12 থেকে 20 বাদ দিলে হয় -8, -8-এর সাথে -2 গুণ করলে হয় +16, তাই তো। আর এদিকে তোমার, আচ্ছা আমি কি কোনো ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এবার দেখো 15 8 থেকে 28 বাদ দেবো, তাই তো, তাহলে -13, -13-র সাথে যদি 3 গুণ করা হয় তাহলে 3 13 39, অর্থাৎ -39। ওকে, আচ্ছা এইবার নেক্সট লাইন কী হবে দেখো, 16 আর 6 কত হয় 22 -39। এবার এখান থেকে যদি বিয়োগ করা হয় তাহলে ভ্যালু আসবে কত, -17, তাই তো। তাহলে দেখো ডেল্টা ওয়ানের ভ্যালু আমরা নন জিরো পেয়ে গেলাম, আমাদের ভাগ্যটা বিশাল ভালো। সেই জন্যে ডেল্টা ওয়ানে যখন নন জিরো পেয়ে গেলাম, তাহলে একটা কন্ডিশন কী হলো, ডেল্টার ভ্যালু 0, প্রথম কন্ডিশন স্যাটিসফাই। দ্বিতীয় কন্ডিশন কী হয়েছে, অন্তত যে কোনো ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এর মধ্যে একজন যদি নন জিরো হয়ে যায় তাহলে বলে দিতে পারবো এর কোনো সমাধান নেই। তো আমরা নন জিরো অর্থাৎ -17 পেয়ে গেছি, যেটা জিরো না। তাহলে এখান থেকে বলে দিতে পারি এই যে সিস্টেমটা, এর কোনো সমাধান নেই। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটুকু নোট ডাউন করে নাও। আচ্ছা, আমরা অলরেডি দেখে নিয়েছি একক সমাধান কখন হবে এবং সমাধান কখন একেবারেই নেই, অর্থাৎ কোনো সমাধান নেই, সেই কেসটাও দেখা হয়ে গেছে। এবার লাস্ট যে কেসটা, সেটাই দেখবো আমরা, অসংখ্য সমাধান থাকবে। সেক্ষেত্রেও কি, সেটা কেস 2 এর মধ্যেই পড়ে এবং সেটা সাব কেস হিসাবে কি হতে হবে, ডিটারমিনেন্ট অর্থাৎ সেই নির্ণায়কের মানটা আমাদের 0 হতে হবে। এবং এই ক্ষেত্রে কন্ডিশনটা কি, যে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এদের তিনজনেরই মান কিন্তু 0 হতে হবে। তাহলে এটাই হচ্ছে কোনো সমাধান নেই তার সাথে অসংখ্য সমাধান থাকার পার্থক্য। কোনো সমাধান নেই হতে গেলে ডেল্টার ভ্যালু 0 এবং এদের মধ্যে যে কোনো একটাকে অন্তত নন জিরো হতে হবে। কিন্তু অসংখ্য সমাধান তখনই থাকবে যদি সবার ভ্যালুই 0 হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এইবার চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা বার করব এবং চেক করব। এবং এটা একটু লেন্দি, কারণ সবাইকে আমাকে 0 ভ্যালু দেখতেই হবে। এবং এমন হতে পারলো যে ধরো কোনো ক্ষেত্রে তোমরা ভাবছো হয়তো ডেল্টা 1, ডেল্টা 2 0 হয়ে গেল এবং ডেল্টা 3 হয়তো হলেও হতে পারে, হয়তো দেখলে লাস্ট স্টেজে গিয়ে নন জিরো হয়ে গেল। সেজন্য এই প্রসেসটাতে আমাকে সবকটাকে 0 দেখতেই হবে চেক করে। তা দেখো সিস্টেম নিয়ে নিয়েছি, চেক করে নেবো। প্রথমে কি, নাম্বার অফ ভেরিয়েবল এক্স ওয়াই জেড 3টে আছে, নাম্বার অফ ইকুয়েশন 1 2 3 3টে আছে। চলো অ্যাপ্লাই করা যাবে। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা ডেল্টাকে বার করব। তো ডেল্টা ইকুয়ালস টু কি, সবার সহগগুলোকে লিখবো, অর্থাৎ 2 - 3 4, 3 - 4 5, আর 4 - 5 6। ঠিক আছে, এবার চলো এটা সলভ করা যাক। তাহলে 2 ইন্টু -4 গুণ 6 -24, বিয়োগ -5 গুণ 5 কত হয় -25, মাইনাসে +25, বিয়োগ -3 ইন্টু 3 গুণ 6 18, বিয়োগ 4 গুণ 5 20। ঠিক আছে, প্লাস 4 ইন্টু কত হবে, 4 ইন্টু কী হবে, 3 গুণ -5 দ্যাট ইজ -15, মাইনাস 4 গুণ -4 কত হবে -16, মাইনাসে +16। এবার এটা সলভ করা যাক। চলো 2 থাকলো, 2 ইন্টু 25 থেকে 24 বাদ দিলে 1, অর্থাৎ 2 থাকলো। এখানে দেখো 18 থেকে 20 বাদ দিলে হয় 2, তাই তো, সরি -2, আর এখানে কি আছে, মাইনাসে প্লাস, অর্থাৎ 3ই আছে। 3 গুণ -2 কত হবে, -6। আর এখানে কি আছে, 16 থেকে 15 বাদ দেবো, অর্থাৎ 1 হবে, তাহলে 4 হলো। এবার দেখো 2 যোগ 4 6, 6 বিয়োগ 6 অর্থাৎ 0। তাহলে ডেল্টার ভ্যালু 0 চলে আসলো, কেস 2তে চলে আসলাম। এবার আমাদের বাকি 3টে বার করতে হবে, অর্থাৎ ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3। চলো এক এক করে সবকটা বার করে নিই। ডেল্টা 1-এ কী করবো, প্রথম রোয়ের জায়গায় লিখবো, সরি রো না, কলাম। প্রথম কলাম আছে 2 3 4, তার জায়গায় লিখে দেবো কত, এই ডান দিকের ধ্রুবকগুলো, অর্থাৎ 7 8 9, 7 8 9। এবং বাকিগুলো অ্যাজ ইট ইজ, অর্থাৎ -3 -4 -5, -3 -4 -5, আর এই 4 5 6, 4 5 6। চলো এটাকে বার করা যাক। প্রথম রোয়ের সাপেক্ষে বার করবো, তাহলে 7 গুণ -4 গুণ 6 -24, বিয়োগ -5 গুণ 5 কত হবে -25, মাইনাসে +25। ঠিক আছে, মাইনাস অফ -3 ইন্টু কত হবে 8 গুণ 6 6টা 48, বিয়োগ 9 গুণ 5 45, যোগ 4 4 গুণ কত হবে
8 গুণ -5 অর্থাৎ -40, মাইনাস থাকলো, দিয়ে 9 গুণ 4 36, কিন্তু -4 ছিল অর্থাৎ -36, মাইনাসে মাইনাসে +36 হয়ে গেল। এবার নেক্সট স্টেপ করো, 25-এর থেকে 24 বাদ দিলে 1 থাকে, দ্যাট ইজ 7 থাকলো, এদিকে মাইনাসে মাইনাসে +3, এতটুকু তো ঠিক আছে। আর তার সাথে 45 থেকে এই 48 থেকে 45 বাদ দিলে 3 গুণ হয়, তাহলে 3 গুণ 3 করলে একবারে লিখে দিই 9। আর এখানে কত, -40 থেকে 36 +36 অর্থাৎ -4, -4-এর সাথে +4 গুণ হয়ে গেলে -16। এবার 7 আর 9 যোগ করলে 16, তাহলে 16 বিয়োগ 16 দ্যাট ইজ 0। আমরা ডেল্টা 1-এর ভ্যালু পেয়ে গেলাম কিন্তু 0। এবার একইভাবে আমরা ডেল্টা 2-কে বার করব। চলো ডেল্টা 2 কী হবে, ডেল্টা 2 বার করার প্রসেস হচ্ছে, ডেল্টা 2-তেও আমরা প্রথম যে কলাম সেটা যেরকম ছিল তাই থাকবে, অর্থাৎ 2 3 4। দ্বিতীয় যে কলাম তার জায়গায় চলে আসবে এই 7 8 9, অর্থাৎ সেই ধ্রুবকগুলো 7 8 9, এবং তৃতীয়টা অ্যাজ ইট ইজ, অর্থাৎ 4 5 6। আমাদের প্রসেসটা কিন্তু ক্রামার্সে খুব সুবিধার, শুধুমাত্র যে কলামের সাপেক্ষে বার করছি সেই জায়গায় ওই ভ্যালুটা পুট করতে হবে। এবার চলো এটার বার করা যাক, অর্থাৎ 2 দিয়ে যদি গুণ করা হয় প্রথম রোয়ের সাপেক্ষে দেখব, তাহলে 2 ইন্টু 8 গুণ 6, 6টা 48, বিয়োগ 5 নং 45, মাইনাস 7 ইন্টু কত হবে 3 6 18, মাইনাস 4 5 20। ওকে, এবার লাস্টে কি +4 এখানে লিখছি, +4 ইন্টু কত হবে 3 নং 27, বিয়োগ 4 গুণ 8 32। এবার এটা সলভ করো, তাহলে 48 থেকে 45 বাদ দিলে হয় 3, 3 দুগুণে 6। এখানে কি 18 থেকে 20 বাদ দিলে -2, -2-এর সাথে -7 গুণ করলে হয় +14, ঠিক আছে 14। আর এখানে কি 27 থেকে 32 যদি বাদ দিই তাহলে কত -5, -5-এর সাথে 4 গুণ করলে -20। তাহলে দেখো এই ভ্যালুটা 6 আর 14 কত হয় 20, +20 -20 ভ্যালু আসলো 0। তাহলে কিন্তু আমরা ডেল্টা 2-এর ভ্যালুও 0 পেয়ে গেলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা লাস্ট স্টেজ অর্থাৎ লাস্ট স্টেপ অর্থাৎ ডেল্টা 3 বার করব, চেক করে দেখব এটাও 0 হয় কিনা। তো দেখো প্রথম কলাম অ্যাজ ইট ইজ, অর্থাৎ 2 3 4। দ্বিতীয় কলামটায় কী হবে -3 -4 -5, -3 -4 -5, এবং তৃতীয় কলামের জায়গায় বসবে 7 8 9, 7 8 9। ঠিক আছে, তো এটার ভ্যালু বার করো একবারে তো না, স্টেপ বাই স্টেপ। 2 ইন্টু কত হবে -4 গুণ 9 কত হবে -36, -5 গুণ 8 কত হবে -40, মাইনাসে মাইনাসে +40, মাইনাস অফ -3, 3-এর সাপেক্ষে করলে 3 গুণ 9 কত হবে 27, বিয়োগ 4 8 32, ঠিক আছে, প্লাস 7 ইন্টু কত হবে 3 গুণ -5 অর্থাৎ -15, মাইনাস 4 গুণ -4 অর্থাৎ -16, -16-এর সাথে মাইনাসে মাইনাসে +16 হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট লাইন ক্যালকুলেশন করো, 40 থেকে 36 বাদ দিলে 4, 4 সাথে 2 গুণ করলে হয় 8, এদিকে মাইনাসে মাইনাসে +3 হলো, আর +3-এর সাথে 27 থেকে 32 বাদ দিলে হয় -5, -5-এর সাথে 3 গুণ করলে হয় হচ্ছে -15, আর ওদিক থেকে 16 থেকে 15 বাদ দিলে হয় 1, 1-এর সাথে 7 গুণ করলে 7, তাহলে দেখো 8 যোগ 7 করলে হয় 15, 15 থেকে 15 বাদ দিলে হয় 0। তাহলে আমরা কিন্তু ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবার ভ্যালু 0 পেলাম, এবং ডেল্টার ভ্যালু তো 0 আগেই পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারবো এই যে সিস্টেম অফ লিনিয়ার সাইমultaneous ইকুয়েশন অর্থাৎ সরল সহ সমীকরণের অসংখ্য সমাধান থাকে। আচ্ছা, পুরোটা আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমাদের কি দেখতে হবে, এই যে সরল সহ সমীকরণ, সেই সরল সহ সমীকরণে যে চলরাশি, সেই চলরাশিগুলোর যে সহগ, সেই সহগগুলোর ডিটারমিনেন্ট ভ্যালু বার করব। সেই ডেল্টার ভ্যালু যদি নন জিরো আসে তাহলে ইউনিক সলিউশন, সেই ক্ষেত্রে কী করে বের করবো, ডেল্টা 1 বার করবো, ডেল্টা 2 বার করবো, ডেল্টা 3, তারপরে XYZ এর ফর্মুলা। নেক্সট আরেকটা কেস কী হবে, যখন ডেল্টার ভ্যালু 0 চলে আসছে, ডেল্টার ভ্যালু 0 আসলে দুটো কেস হচ্ছে, অসংখ্য সমাধান থাকবে আর নয় কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান না থাকার ফর্মুলাটা কী ছিল, ডেল্টার ভ্যালু 0 এবং অন্তত একটা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 মধ্যে একজনের ভ্যালু নন জিরো হতে হবে। আর
যখন অসংখ্য সমাধান দেখছি সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে হচ্ছে সবার ভ্যালুই 0 হতে হবে। আর যখন কোনো সমাধান নেই বলবো, সেই ক্ষেত্রে ডেল্টার ভ্যালু তো 0ই, কিন্তু ওই বাকি ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এর মধ্যে অন্তত একজনকে নন জিরো হতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি কারো কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানিও। আজকে তবে এই অবধি থাকলো। থ্যাংক ইউ।